বামফ্রন্টের সময় কিছু লোক চুপ করেছিল, তারপর যখন দেখা গেল যে না খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে একটু মানে অতিরিক্ত খাওয়ার জন্য বাতকম্য হতে শুরু করেছে, তখন সঙ্গে সঙ্গে তারা চলে গেল তৃণমূলে। আমাদের যে কোনো কাউন্সিলরের কাছে 150-200 কোটি টাকা এমনি এরকম করে ছুঁড়ে ফেলে দেবে। আমাকে বিজেপি বা RSS সরস্বতী বন্দনা শেখাবে? কবে ও সরস্বতী সম্পর্কে জানেই না সরস্বতী কি। আজকে চাল ডাল নুন তেল কিনতে গেলে যে ইনডিরেক্ট ট্যাক্সটা দেওয়া হয়, সেই টাকার থেকে আমাকেই ফেরত দেওয়ার কথা। এটা যদি আমি 10 টাকা দিয়ে 50 টাকা দিয়ে থাকি, তাহলে আমার 10 টাকা পাওয়ার কথা। কিভাবে? আমরা ভীষণ প্রেডিক্টেবল। কম্প্রোমাইজ করেছেন বলেই আমি এতদিন পর্যন্ত টিকে থাকতে পেরেছি। যে যতটুকু এখনো পর্যন্ত 120-25টা সিনেমা করেছি, তার মধ্যে সম্ভবত 50টা সিনেমা রিলিজই করেনি। না, আমার সিরিয়াল তো খাওয়ায় আমায় বাঁচিয়ে রেখেছে সিরিয়াল। অভিনয় পড়াশোনার ক্ষেত্রে ক্লাস 12 পাশ করেছি বলেই আমার মনে হয়। তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমায় নেয় না কেন? বলে কেন নেবে তোকে? তুই আমার ডেট অনুযায়ী ডেট দিবি, সিনেমাটা তো হতে হবে আমার ডেট অনুযায়ী বা ঋতুর ডেট অনুযায়ী। তুই তোর তো আবার উৎপল জেঠুর মতন বদভ্যাস আছে, 4টের সময় গোপ করে ফেলিস। আমরা যদি একটু খুব ভালো করে লক্ষ্য করতাম যে যেখান থেকে আমরা ভিন্ন পথ নিতে পারতাম, সেগুলো সবই শেষ করে ফেলেছেন রবীন্দ্রনাথ। এখন একটা শব্দ আছে আমাদের, একটু অন্য রকম করছি। এই তো অন্য রকমটা কীরকম মাঝে মাঝে বুঝে পাই না আর কি। মানে ইন্টিমেট শব্দটার মানে আমি বুঝতে পারিনি এখনো পর্যন্ত, আজ অব্দি বুঝিনি। তখন এই পুনিত ইসার বলে একজন লোকের আঘাতে অমিতাভ বচ্চন আমার নামে আনন্দবাজার বড় বড় করে লিখলো, কলকাতার পুনিত ইসার। পুঁজি তোমাকেই পণ্য করেছে, তুমি পণ্য কিনছো না, এখন তুমি নিজেই পণ্য। কারণ তোমার ব্যক্তিগত যাবতীয় সবকিছুই বিক্রি করছে আর একটা লোকের কাছে। কিছু স্মৃতি, কিছু বিস্মৃতি, কিছু আফসোস, কিছু প্রাপ্তি, সাফল্য, ব্যর্থতা, কিন্তু সবই একই সুরে বাঁধা। চেনা মানুষের অচেনা গল্প আজকে হবে মগজমারির আড্ডায়। তাহলে দেখতে থাকুন আজকের মগজমারির পর্ব। ও হ্যাঁ, এই পর্বের প্রাণ ভোমরা হলো ভূতের রাজা দিল বর, প্রতি স্বাদে মাতৃত্বের ছোঁয়া, সাথে মণি মহেশ হসপিটাল। আজকে মগজমারিতে আমার সাথে রয়েছেন চন্দন দা, প্রিয় চন্দন সেন। নতুন করে কোনো কিছু পরিচয় দেওয়ার দরকার নেই। চন্দন দা একজন অভিনেতা, একজন থিয়েটারের অভিনেতা, থিয়েটারের নির্দেশক, সিনেমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা, সমস্ত কিছু নিয়ে তুমি নিজেকে কিভাবে অ্যাসেস করো যে আমি আজকে চন্দন সেন হিসেবে কোথায় এসে দাঁড়িয়েছি বা পৌঁছেছি, বা আর কি কি? ক্লাস 12 পাস করেছি, দ্যাটস ইট। ক্লাস 12 পাস করেছো এই এতদিনের জার্নিতে? 40 বছরের জার্নিতে 40 বছর হচ্ছে প্রফেশনাল ওয়ার্ল্ডে। তার আগে ছোটবেলায় যা হয়েছে বাবা মার সাথে যা যেখানে যেখানে হয়েছে, কিন্তু মোটামুটি 78 সাল থেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে বিভিন্ন দলের সঙ্গে শেখাটেখা শুরু। সেই সুবাদে তো আরও কয়েকটা বছর, কিন্তু হ্যাঁ 85 সাল থেকে এবারের 25 সাল। কিন্তু আমার নিজের মনে হয় যে আমি পড়াশোনার ক্ষেত্রে, অভিনয় পড়াশোনার ক্ষেত্রে ক্লাস 12 পাস করেছি বলেই আমার মনে হয়। আচ্ছা, এটা নিজেকে নিয়ে অ্যাসেস করেছো? হ্যাঁ। কিন্তু তুমি এই যে বললে 40 বছর, শুধু আমি যদি সিনেমার জায়গাটা ছেড়েই দিই, আমি শুধু থিয়েটারের জায়গাটা নিয়ে যদি ভাবি যে চন্দন দা তুমি একটা দীর্ঘ 4 দশক এই যে থিয়েটারের, সেই সময় থিয়েটার, এই সময় থিয়েটার অনেকগুলো পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, সমস্ত কিছু তুমি দেখেছো। তো থিয়েটারটাও তো ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে। থিয়েটার যে খুব একটা চেঞ্জ হয়েছে বলে আমি মনে করি না। হতে পারত, কিন্তু হয়ে ওঠেনি। যে নিরীক্ষার প্রসঙ্গগুলো সারা পৃথিবী জুড়ে আছে, তার তুলনায় আমাদের কলকাতার থিয়েটারে খুব যে পরিবর্তন কিছু হয়েছে তা নয়।
আমি বিভাস চক্রবর্তী মহাশয়ের সঙ্গে সম্পূর্ণ সহমত যে আমরা ভীষণ প্রেডিক্টেবল, মানে ফার্স্ট বেল বাজবে, সেকেন্ড বেল বাজবে, থার্ড বেল বাজবে, তারপর একটা ওভারচার হবে এবং পর্দা খুলবে, নাটক হবে। মোটামুটি নাটকের ওই টিনের তলোয়ারে যেমন বলা হয়েছিল, প্রথম 2 অঙ্ক একটু শ্লথ, কিন্তু দ্বিতীয় গর্ভাঙ্ক থেকেই নাটক খুব দ্রুতগতি পাইয়াছে, ওরম গোছের ব্যাপার স্যাপার। মাঝে বেশ কিছু সময়ের দাবিতেই পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো সময়ের দাবিতে মূলত এসেছে সুমন মুখার্জির হাত ধরে। সুমনদার হাত ধরে তিস্তা পার থেকে একটা চেঞ্জেস, বা তার আগে থেকে? না, তারও আগে থেকেই ছিল। আরও অনেকে অনেক জায়গায় অনেক রকমভাবে করছিলেন, কিন্তু ওই হয় না যে, মানে যে কারণে আমি প্লেগিয়ারিজম ইন ডিরেকশন তাকে আমি খুব একটা অপরাধ বলে মনে করি না। যে বিদেশের অমুক নাটকের অমুক সিচুয়েশন অনুযায়ী এখানে ব্লকিং হলো, অভিনয় প্যাটার্ন বা সেট ডিজাইন হলো, সেটাকে আমি খুব অপরাধ বলে মনে করি না। এই কারণের জন্য, ইউটিউব আসার আগে অবধি মনে করি না, এই কারণের জন্য যে তাতে আমাদের নতুন যে ছেলেপুলে, তারা সেটার থেকে তো নতুন একটা আইডিয়া, সে তো সেটা নকল করছে না, সে তার বদলে গিয়ে কি করছে, ওইখান থেকে একটা ইন্সপিরেশন নিয়ে সে আবার নতুন করে একটা ডিজাইন করছে। কিন্তু আমরা যদি একটু খুব ভালো করে লক্ষ্য করতাম যে যেখান থেকে আমরা ভিন্ন পথ নিতে পারতাম, সেগুলো সবই শেষ করে ফেলেছেন রবীন্দ্রনাথ। তো আমরা কি এনভায়রনমেন্টাল থিয়েটার বলি আজকের তারিখে, কি বলি, ওই কী সব বলে, কি কি ইন্টিমেট ফিন্টিমেট কি বলে, ওটা কি মানে আমি বুঝি না। বিদেশের বহু যেগুলোকে বলা হয় থ্রাস্ট স্টেজ, সেই থ্রাস্ট স্টেজে 1500-1800 দর্শক বসে আছে, কিন্তু অভিনেতার থেকে দর্শকের দূরত্ব হচ্ছে মাত্র 2 ফিট। হ্যাঁ, একদম থ্রাস্ট স্টেজে। তো এখানে নাকি ইন্টিমেট বলে নাকি ওই রকম, নাকি দর্শকের থেকে একটুখানি দূরে। ব্ল্যাক বক্স থিয়েটার যদি বলতে কিছু মানে যেটা সাহেবরা বোঝায়, সেটা যদি কিছু বলতো তাহলে আমি একটা মানে বুঝতে পারতাম, কিন্তু ইন্টিমেট শব্দটার মানে আমি বুঝতে পারিনি এখনো পর্যন্ত, আজ অবধি বুঝিনি। স্পেস ওরিয়েন্টেড থিয়েটার, বিভিন্ন জায়গায় গিয়ে সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করে, মানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শ্যামা ব্যবহার করেছিলেন আম্রকুঞ্জে। অন্যান্য নাটক, তার যে 5টা বাড়ি ছিল, সেই 5টা বাড়ি ঠাকুর বাড়িতেও বিভিন্ন রকম জায়গা ব্যবহার করে কাজ, না শান্তিনিকেতনে বিভিন্ন জায়গা ব্যবহার করে সেই জায়গা, সেইটা যাতে একটা ক্যারেক্টার হয়ে ওঠে। অকারণে হঠাৎ করে আমরা একটু, আমাদের এখন একটা শব্দ আছে আমাদের, একটু অন্য রকম করছি। এই তো অন্য রকমটা কী রকম মাঝে মাঝে বুঝে পাই না আর কি, মানে আর অন্য রকম করতেই হবে। হ্যাঁ, বিষয়টা কি, আঙ্গিকটা তো পরে হবে, দুটো তো মাত্র ব্যাপার, হয় বিষয়বস্তু নয় আঙ্গিক। তো মানে আঙ্গিকের ওপর জোর দেবো না বিষয়বস্তুর ওপর জোর দেবো? বরাবরই বাংলা কলকাতা থিয়েটার ভীষণ রকমভাবে বিষয়বস্তুর ওপর জোর দিয়ে এসছে, আঙ্গিকের ওপর কম জোর দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে 90 দশকের যে পুঁজির আশা এবং আমাদের প্রায় সমস্ত রকমের কি বলবো মতাদর্শগত যাবতীয় ভাবনা ছিল প্রায় 1500-2000 বছর ধরে, যা পাল্টে গিয়েছিল এসে 19 শতকে এই রামমোহন রায় ইত্যাদি ইত্যাদির হাত ধরে, সেইটারই একটা প্রকাশ চলছিল হচ্ছে 90 সাল পর্যন্ত। এবং পরবর্তী ক্ষেত্রে 40 সালে যে ধরনের গণনাট্য সংঘের হাত ধরে যে নতুনভাবে চলা ইত্যাদি ইত্যাদি। কিন্তু 90 সাল এসে প্রথম ভারতবর্ষে তথাকথিত সামন্ততান্ত্রিক
ভাবনার বুকে একটা বিশাল বড় লাথি মেরে সে একদম মানে একটা অদ্ভুত অবস্থা করলো। সে না ঘাটকা না ঘাটকা হয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো। সে না পুরোপুরি বুর্জোয়া হতে পারে, না পুরোপুরি সামন্ততান্ত্রিক থাকতে পারে। সে একটা ভয়াবহ বিষয় হয়েছে। এই সবকটা বিষয়ই থিয়েটারের মধ্যে এসেছে, কিন্তু থিয়েটারের নিরীক্ষার যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো আমরা পুরোপুরি করে উঠতে পারিনি বলেই আমার মনে হয়। আচ্ছা, তুমি যে বললে যে এই যে একটা অল্টারনেটিভ থিয়েটার শুরু হয়েছে বিভিন্ন, যেটা করেছে জনসংস্কৃতি সংঘ, বাদুতে যেটা করছে সঞ্জয় গাঙ্গুলির নেতৃত্বে, এবং সুন্দরবনে ওরা করছে। না 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 না, ভুল। বিষয়টা হলো গোটা পৃথিবীতে সম্ভবত 6,500 ওদের ইউনিট আছে গোটা পৃথিবীতে, আর ভারতবর্ষেই শুধু আছে হচ্ছে 2200 ইউনিট। তো ওদের সম্পর্কে কেন যে কোনো থিয়েটারের লোকজনের আগ্রহ নেই আমার মাথায় ঢোকে না। কারণ ওরা যে দাবিটা করেন সেই দাবিটা তো বাকিরা করে উঠতে পারবেন না। কারণ আমার যদি ভাগচাষীদের নিয়ে নাটক করতে হয় তাহলে ভাগচাষীদের মাঝখানে দাঁড়িয়ে নাটকটা করতে হবে। আমি কলকাতার একাডেমি হলে বসে ভাগচাষীদের জীবন নিয়ে নাটক করলাম, যার সঙ্গে কোনো যোগাযোগ নেই হচ্ছে এই তথাকথিত সামনে যারা বসে আছেন। আমার মানেটা কি, আমার লাভটা কি? এবং ওখানে ওনারা যেটা করছেন, ওনারা তো প্রত্যক্ষ রাজনৈতিক নাটক করেন একদম, এবং সেই প্রত্যক্ষ রাজনৈতিক নাটক এই কারণের জন্য করেন যে তারা সরাসরি আগুস্তো বোয়াল যেভাবে ফোরাম থিয়েটার তৈরি করেছিলেন সেইভাবে আগুস্তো বোয়ালের ফোরাম থিয়েটার অনুযায়ী ওরা কাজ করেন। এবং স্পেকট্রো অ্যাক্টার বলতে যেটা বোঝাতেন আগুস্তো বোয়াল, ওনারা সেই স্পেকট্রো অ্যাক্টারের দিকে ঝোঁক দিয়ে চলে গেছেন, যেটাকে অনেকে আজকাল বলছেন ইন্টারঅ্যাক্টিভ থিয়েটার। আমি ইন্টারঅ্যাক্টিভ থিয়েটারের কিছু অভিজ্ঞতা আমার আছে, সে এখনও লোম খাড়া হয়ে যায় সেই ইন্টারঅ্যাক্টিভ থিয়েটারের চেহারা দেখে। তো যাই হোক, আমাদের এখানে যদি সে অর্থে পরীক্ষা নিরীক্ষার যদি সত্যি একটা কোনো জায়গা তৈরি করে থাকতে পারে, সেটা জনসংস্কৃতি মঞ্চ তৈরি করেছে। আর থিয়েটারকে কি বলবো, জনসাধারণের আপামর জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার জন্য বৃহৎ মাত্রায় সেটার জন্য দরকার থাকে হচ্ছে সরকারি সাহায্য। তো সেটা বামফ্রন্টের সময় কিছুটা হয়েছিল, অন্তত নাট্যমেলাগুলো যেভাবে হয়েছিল সেভাবে হয়েছিল। এখনো সেটা হচ্ছে, এখনো তো আমরা জানি যে সরকারি সাহায্যে এখন চারদিকে মানে এই যে অনুদান চারদিকে আসছে, গ্রান্ট আসছে, যাতে ফেস্টিভ্যালের পর ফেস্টিভ্যাল হচ্ছে, হচ্ছে চারদিকে হই হই করে চারদিকে চলছে ফেস্টিভ্যাল অ্যান্ড প্রোটেকশন। আবার সরকার স্যালারি গ্রান্ট, বিভিন্ন রকমের ওয়েজ এখন বেরিয়েছে। তাতে কি মনে হচ্ছে থিয়েটারের প্রসারটা হচ্ছে না, বা ওই গ্রান্টগুলো ঠিকঠাক জায়গায় কাজে লাগছে না? কি করে লাগবে? একটা ছেলে আজকের তারিখে সব সময় থিয়েটার করবে বলে তাকে এই ইদানিং 10,000 টাকা দেওয়া হচ্ছে মাসে। মানে সে যদি মানে তাকে এক্সপেক্ট করা হচ্ছে যে তার 22 বছরের মধ্যেই যেন সে সীমাবদ্ধ থাকে, যাতে তার সাংসারিক কোনো দায় দায়িত্ব থাকবে না, সে সকাল থেকে রাত্রির অবধি সেখানে থিয়েটার করবে। তার যদি কোনো সাংসারিক দায় দায়িত্ব থাকে তাহলে 10,000 টাকায় তার চলবে কী করে? তাহলে তো বলতে হবে যে আমরা কোনোভাবেই প্রফেশনাল থিয়েটার বা সেই জায়গাটা তৈরি করে উঠতে পারিনি। কারণ আজকে এতগুলো এখানে ব্রাত্যব্রত বসু, আজকাল তো আর ব্রতটা নেই ওনার মাঝখানে, ব্রাত্যব্রত বসু ওনারা বলতে আরম্ভ করলেন কোম্পানি থিয়েটার। তা আমি যতদূর পর্যন্ত কিছুটা সৌভাগ্যের অধিকারী, পৃথিবীর গোটা 7 দেশে নাটকাভিনয় বা তাদের সঙ্গে যুক্ত থেকে, তাতে কোম্পানি থিয়েটার বলতে পৃথিবীতে একটি মাত্র জিনিস বোঝায়, সেটা হচ্ছে যেটা আমাদের এখানে হাতিবাগানে ছিল, বোর্ড থিয়েটার। হ্যাঁ, যে একজন মালিক থাকবেন, তিনি লগ্নি করবেন, বাকিরা মাইনে পাবেন অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে থাকবেন, এবং তিনি তার লভ্যাংশ নেবেন এবং এরা মাইনে পাবে বা লভ্যাংশের অংশ পাবে।
এইটাই সারা পৃথিবীতে স্বীকৃত কোম্পানি থিয়েটার। তো ব্রাত্য বসুরা তো হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের অনুদানে সেটাকে মনে করতে আরম্ভ করলেন কেন কোম্পানি থিয়েটার, সেটা আমার মাথায় ঢুকলো না। আমরা মাত্র 2 বছর পেয়েছি কেন্দ্রীয় অনুদান, আমরা পাইনি প্রায় 97-98 সাল থেকে আমরা ক্রমাগত আমাদের যা যা কাজ জমা দিয়ে গেছি, কিন্তু আমরা পাইনি। তারপর এখানে একবার খোঁজখবর করতে গিয়ে শুনলাম যে এরা কারা, কাগজই পাওয়া যাচ্ছে না তো এদের, এইসব শুনে টুনেছিলাম। তারপর 2008 সালে অত্যন্ত রাজনৈতিক কারণে বামফ্রন্টের বিরুদ্ধে নাটক করতে পারলে 20,000 টাকা ওয়ান অ্যাক্টে, আর যদি ফুল লেন্থ করো 60,000 টাকা। তার স্ক্রিপ্টগুলো আবার রেডি আছে। এবং আমাকে খুব বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল হচ্ছে দিল্লিতে একটি সেমিনারে, কারণ এই যে পরে তখন প্রসার ভারতীর সিইও হয়েছিলেন, পরে তৃণমূলের রাজ্যসভার সদস্য হয়েছিলেন এবং পদত্যাগ করলেন। তিনি আমাকে দিল্লিতে একদম আঙুল তুলে বলেছিলেন যে আমার 3 বছরের পরিশ্রমে মানে সবটাই জলঘোলা করে দিয়েছে এই কলকাতার লোকজন, আঙুল তুলে বলেছিলেন। তার কারণ হচ্ছে 2008 সাল থেকে এই যে রাজনৈতিক পরিকল্পনা হয়েছিল যে যেভাবেই হোক বামফ্রন্টকে উৎখাত করতে হবে, সেই যেটা এখন মানে প্রমাণিত সত্য হিসেবে দাঁড়িয়ে গেছে, তার নিয়ে এটার কোনো অ্যাম্বিগুইটি নেই, হয়তো নয়তো এরকম কিচ্ছু নেই। সে সিঙ্গুর বলুন, সে নন্দীগ্রাম বলুন, সর্বত্র। তো তখন প্রচুর দলকে অনুদান পাইয়ে দেওয়া হয়েছিল। আমরাও তাদের মধ্যে হঠাৎ করেই যে ওই হয় না, ওই আপনি আজকে যে অনুদানের, যে কোনো অনুদানের টাকা, সেই টাকাটা যদি সরকারি খাজনা থেকে মানে খাজাঞ্চিখানা থেকে না আসে, সেই টাকাটা যদি অন্য উপায়ে আসে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আসে, তাতে আপনি সবচাইতে আগে চান তো যে যাতে এই আমি যে দুর্নীতি করে টাকাটা পেয়েছি এটা যেন সর্বসাধারণের মধ্যে চলে যায়, কারণ সর্বসাধারণ তারপর আর বলতে পারবে না, কারণ আমি সর্বসাধারণকে বলবো আমি যে দুর্নীতি করেছি সেই টাকা তুমি নাও, সুতরাং তুমি আমার বশংগত থাকো, যেমন লক্ষ্মীর ভাণ্ডার। তো ফলত প্রত্যেককে সেটা মেনে নিতে হবে, কারণ আমি দুর্নীতির টাকায় আমি খেয়েছি ভাই, কি করব আর, তাহলে আমাকে যেতে হবে ওর সঙ্গে। তো তেমনি এই রকমভাবে থিয়েটারেও ওরকম টাকা ঢুকেছিল, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি প্রমাণ দিতে পারি যে তখন যে এই সমস্ত সারদা নারদা হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি এদেরও একটা বড় টাকা থিয়েটারে এসেছিল, যা দিয়ে ব্রাত্য বসুর প্রথম দিককার নাটকগুলো হয়। এবং এই ব্রাত্যজন যে এত রকম ছড়িয়ে পড়ে, সেগুলো সেই অনুদানের টাকা এবং সেই ওখানকার টাকা থেকেই হয়েছে। তাহলে না, আমি প্রমাণ হিসাবে আপনাকে বলছি, প্রমাণ হিসাবে হচ্ছে যে আমরা সকলে জানি যে আমরা একটা নাটক করতে গেলে, নাটক লঞ্চ করতে গেলে, প্রথম আমাদের মতো খুব ছোটোখাটো দল, তাদের 3 থেকে 3.5 লাখ টাকা লাগে হচ্ছে প্রথম শো পর্যন্ত। এ সবাই যারা থিয়েটার করেন তারা জানে কলকাতা শহরে। সেখানে আমতলা থেকে ডানকুনি পর্যন্ত 10/20, আবার কিছু কিছু ক্ষেত্রে মানে 12/20 এইরকম 50খানা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, হোর্ডিং। আমরা হিসেব করে দেখেছি তৎকালীন সময় এইটা এবং সেটা 1 মাস থেকেছে। আমরা হিসেব করে দেখেছি তৎকালীন সময়ে এই টাকাটা কারুকৃত কিংবা কাউকে দিতে হলে, যারা যারা হোর্ডিংটা বানিয়ে দিয়েছিল তাদের দিতে গেলে মিনিমাম 50 লাখ টাকা লাগে। কে দিয়েছিল এই টাকাটা? যে 35 জন না 40 জনের টিমটা ছিল, যার মধ্যে সবচেয়ে ওপরে ছিলেন দেবশঙ্কর হালদার, সঙ্গত কারণেই, রজতব দত্ত, মায়া ঘোষ,
এবং তার পরবর্তী ক্ষেত্রে বাকিরা, এরা প্রত্যেকে রিহার্সাল বাবদ এবং শো পিছু টাকা পেয়েছে। একাডেমিতে 12 দিন উইথ এসি সকালবেলা রিহার্সাল করতে কত টাকা লাগে? এখন বোধহয় তৎকালীন সময় কত টাকা লাগতো? 6,000 বা 8,000 টাকা এরকম ছিল উইথ এসি। 12 দিন, তার প্রত্যেকের খাবার, প্রত্যেকের টাকা কে দিল? এত টাকা একটা নতুন দল কোত্থেকে পেলেন ব্রাত্য বসু? হ্যাঁ, এটা তো প্রশ্নের জায়গায় দাঁড়াচ্ছে। কিন্তু চন্দনদা, তুমি এইমাত্র বলছিলে যে রাজনৈতিকভাবে বা থিয়েটারের জায়গা থেকে তুমি একটা মতাদর্শে বিশ্বাস করো। একদমই রাজনৈতিকভাবেও সবাই জানে যে প্রত্যেকেই নিজস্ব একটা করে মতাদর্শে বিশ্বাস করে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কেন্দ্রীয় সরকার থেকে বললে তোমার দল 2বার অনুদানের পেয়েছে, 2 বছর এবং অনেকবার অ্যাপ্লাই করেছে। তার মানে এটা কি নয় যে তুমি ওই অনুদানটার জন্য চেষ্টা করে গেছো বা ওই অনুদানটা পেতে চেয়েছো? আমার ট্যাক্সের টাকা তো। হ্যাঁ, ডেফিনেটলি। তো আমার এক ট্যাক্সের টাকা আমার থিয়েটারের কাজে লাগবে, তার জন্য মানে এর জন্য আমার মতাদর্শের সঙ্গে সংঘাত কোথায়? এবং অন্যান্য দলগুলো নিশ্চয়ই অনুদান নির্ভরতার উপর দাঁড়িয়ে থাকে। এটা কিরকম জানো তো? এটা হচ্ছে ওই যখন কোনো মন্ত্রী খুব অশিক্ষিত দম্ভের মাধ্যমে বলে আমি টাকা দিচ্ছি, সুতরাং আমি যা বলবো তাই শুনতে হবে, কোনো ইউনিভার্সিটিকে যখন বলে, বা কারোর যখন মনে হয় যে জ্যোতি বোস টাকাটা দিচ্ছে বা সিদ্ধার্থ শঙ্কর রায় বা মমতা ব্যানার্জি টাকাটা দিচ্ছেন, এদের কারোর তো অ্যাকশন নেই তো। আজকে চাল ডাল নুন তেল কিনতে গেলে যে ইনডিরেক্ট ট্যাক্সটা দেওয়া হয়, সেই টাকার থেকে আমাকেই ফেরত দেওয়ার কথা। এটা যদি আমি 10 টাকা দিয়ে 50 টাকা দিয়ে থাকি, তাহলে আমার 10 টাকা পাওয়ার কথা কিভাবে? ভালো রাস্তা করে, লাইট, পরিষ্কার জল, ব্রিজ, হাসপাতাল, স্কুল, এগুলো করে আমার 10 টাকা ফেরত দেওয়ার কথা। অথচ আমাকে 2 টাকা দিয়ে বা 4 আনা দিয়ে বা 8 আনা দিয়ে আমাকে বলা হচ্ছে এই আমি দিলাম। তো সেটা নিয়েও যখন আমি কথা বলবোই, কারণ আমি, সাধারণ মানুষ ভাবছেন যে ওই জ্যোতি বোস টাকা দিয়েছে বা মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে বা সিদ্ধার্থ শঙ্কর রায় টাকা দিচ্ছে, তখন তাদের তো বলতে হবে না ভাই, এটা তোমার টাকা, কিন্তু তোমার পাওয়ার কথা ছিল 10 টাকা। তোমার এই যে জেনারেল হাসপাতালে যাও, ওটা পরিষ্কার থাকে তো, বেড থাকে তো, ওষুধে কোনো গন্ডগোল থাকে না তো, ওই তোমার 10 টাকার মধ্যে 2 টাকা ওইটা কিন্তু পাওয়া হিসেবে, যে ওখানে বেড পাওয়া যাবে, ভালো ডাক্তার পাওয়া যাবে, পরিষ্কার হাসপাতাল পাওয়া যাবে, সেটা তোমার 2 টাকা ফেরত পাওয়ার। যে তুমি 50 টাকা দিয়েছো, তার থেকে যে 10 টাকা ফেরত পাওয়ার, এটা ওই 2 টাকা। ভালো স্কুল থাকতে হবে, ওটা 1 টাকা। ফেরত পাচ্ছ কিভাবে? তো আমি ট্যাক্স দিই, সেই টাকার একটা টাকা চলে যায় কেন্দ্রের কাছে, কেন্দ্র তাই দিয়ে একই রকম কাজ করেন। তো তার থেকে আমি 4 আনা চেয়েছি থিয়েটার করবো বলে। 4 আনাও নয়, 10 পয়সা আরো কম হবে হয়তো, মানে যে বাজেট থাকে তার তুলনায়। সেই বাজেটটাও তো ছিল না। সেই বাজেটটাই আমলা ভদ্রলোক যদি 3 বছর ধরে লড়ে করে না বার করে আনতেন, তাহলে সেই বাজেটটাও ছিল না। তিনি গিয়ে প্রথমবার বলেছিলেন প্রণব মুখার্জিকে যে 8 কোটি টাকায় ভারতবর্ষে সংস্কৃতি চর্চা হতে পারে না, এই টাকাটা আরো বাড়াতে হবে। এটা বোধহয় জহর সরকারি। হ্যাঁ, জহর সরকারের। হ্যাঁ, এবং তিনি দীর্ঘ 3 বছর ধরে আমাদের জন্য লড়ে গেছেন, এবং সেই টাকাটা বাড়িয়ে সারা ভারতের সংস্কৃতি চর্চা নাকি ওই টাকায় হবে, 8 কোটি টাকায়। তো সেই টাকাটা বাড়িয়ে উনি 35 না 40 কোটি করার ফল হচ্ছে এই থিয়েটারের এতগুলো দলের অনুদান। কিন্তু তার 40% প্রথম বছরই নিয়ে চলে গেছে ওয়েস্ট বেঙ্গল, এবং এখনো বোধহয় ওয়েস্ট বেঙ্গল এই অনুদানের জায়গায় কমেছে, এবং প্রচুর দল অ্যাপ্লাই করে কমেছে। কিন্তু যাদের ঠিকানা পর্যন্ত নেই। কিন্তু এটা তো চন্দনদা একটা জরুরি জিনিস, যে একটা ছেলে যদি থিয়েটার করতে চায়, তাহলে তার একটা আর্নিং দরকার। যদি যে কেউ, একটা ছেলে বা যে কেউ করুক, সে থিয়েটারের নির্দেশক হতে পারে, থিয়েটারে ব্যাক স্টেজে কাজ করতে পারে, অভিনেতা হতে পারে, তার পয়সাটা দরকার, নাহলে সে
কি করে সার্ভাইভ করবে। এবং এইখানে দাঁড়িয়ে এই যে আমাদের গ্রুপ থিয়েটার আন্দোলনের পর যে থিয়েটারটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে করছি, সেটা কি অনেকটাই ব্যর্থ নয়? যে ঠিক আছে, আমি একটা ছেলেকে তার সার্ভাইভ করার জন্য মিনিমাম টাকাটাও তুলে দিতে পারছি না, তার ওয়েটটা কি? আমাদের থিয়েটারে আমরা অনুদান পাওয়ার আগে পর্যন্ত, মানে অনুদানটা আমি আগে পর্যন্ত ব্যক্তিগতভাবে যে যেখানে রোজগার করেছে সেই টাকাটা নিয়ে এসে থিয়েটার করেছে। এই অনেকেরই ধারণা থেকে, ও তো শো আছে তার মানে তো রোজগার আছে। তাদের মানে তারা জানেও না, ভুলেও গেছে যে পশ্চিমবঙ্গে থিয়েটার করতে গেলে পয়সা দিয়ে থিয়েটার করতে হয়, বাড়ির বউয়ের গয়না বেচে থিয়েটার করতে হয় বা বন্ধক দিয়ে। তো এই ধারণাটা বা এই ইনফ্রাস্ট্রাকচারটা কি কোনোদিনও বদলানো যাবে না? মানে হ্যাঁ, সমাজতান্ত্রিক বিপ্লব হলে হবে। সমাজতান্ত্রিক বিপ্লব ছাড়া এটার বদলানোর কোনো, কেন বদলাবে? কোনো ধনতান্ত্রিক ব্যবস্থা তো বদলাবে না। রাষ্ট্রযন্ত্র এটাকে বদলাতে চায় না। না, কেন বদলাবে? কোনো ধনতান্ত্রিক ব্যবস্থা বদলাতে চায় না। যদিও এই ধনতান্ত্রিক ব্যবস্থার নাম করে আমাদের দেশে অনেক কিছু চলে, কিন্তু তারা ভুলে যান যে এমন অনেক কিছু আছে যে যেখান থেকে দাঁড়িয়ে প্রমাণ করা যায় পৃথিবীর বহু ধনতান্ত্রিক দেশ আছে। আমি যেমন ফ্রান্সের মতো ধনতান্ত্রিক দেশের কথা বলছি, যেখানে স্বাস্থ্যের জন্য টাকা লাগে না, শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য টাকা লাগে না। আবার সেই একই রকমভাবে বুরুন্ডির নাম করতে পারি। আমি এই তথাকথিত উচ্চশিক্ষায় টাকা না হলে কী করে হবে? তা আমাদের এতদিন ধরে কি করে হয়ে এসছে? পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক ইত্যাদি ইত্যাদিরা সরকারি কলেজে পড়াশুনো করে বড় হয়েছে, সরকারি স্কুলে পড়াশুনো করে বড় হয়েছে। জেএনইউতে কেন 15 টাকা? জেএনইউটা করাই হয়েছিল হচ্ছে দুস্থ এবং অথচ মেধাবী ছাত্র, তারা এসে এখানে পড়াশুনো করবে, তো সেই জন্য 15 টাকার তাদের হস্টেল চার্জ করা হয়েছিল। কিন্তু এই যারা মনে করে যে না, সবটাই ব্যবসার মধ্যে আনতে হবে, আর সবটাই হয় নি, যাদের পেছনের মানে সারনেমের পেছনে একটা করে নি আছে, আম্বানি, আদানি, তাদের হাতে সবটা দিয়ে দিতে হবে, তো তারা সেটা কোন মনে করবে। আচ্ছা, আমিও ভেবেছিলাম সেনা নি যদি করে যদি কিছু হয়। যাই হোক, তুমি রাজনীতিতে কখনো আসনি? না, আসবো না। সরাসরি প্রত্যক্ষ রাজনীতি করছি তো, থিয়েটারের মাধ্যমে, তোমার কাজের মাধ্যমে। হ্যাঁ, মিটিং মিছিল সব জায়গায় তো করছি তো। চায়ের দোকানে, বিয়ে বাড়িতে গিয়ে, বন্ধুর সাথে গপ্প করতে গিয়ে, এখন সব জায়গাতেই তো প্রত্যক্ষ রাজনীতি করছি। এবং তার জন্য কি কি মাসুল? মাসুল অনেক গুনতে হয়, সেটা বড় কথা নয়। এই যে তুমি হবে না করের জন্য পথে নামলে, আরজি করের ঘটনার জন্য, তার জন্য কি তোমাকে কোনো রকম ভাবে মাসুল গুনতে হচ্ছে? না, ইদানিং পশ্চিমবঙ্গ সরকারের কোনো মন্ত্রী বলছেন, যারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, তারা রাস্তায় দাঁড়িয়েই ওই জাস্টিসটা চান, হলের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। ওই জন্য তাদের আর হল পাচ্ছে না, অনেকেই পাচ্ছে না। কারণ একদল চূড়ান্ত অশিক্ষিত, গাঁট কাটা, চোর, বদমাইশ যখন একটা ক্ষমতায় এসে বসে, তখন তো এরকমই ঘটবে। এই যে কী সব শুনছি, যাদবপুর নাকি 1 মিনিটে দখল করে নেবে, 2 মিনিটে নাকি উগ্র হয়ে যাবে, এসব শুনছি। তা আমি যার জন্য জিজ্ঞাসা করেছিলাম, এই যারা আমার কাছে এসেছিলেন ইন্টারভিউ করতে, আমি বলেছিলাম যে মন্ত্রীমশাই 1 মিনিটে ওখানে যে প্রবেশিকা পরীক্ষা, ঢুকতে গেলে যে পরীক্ষাটা দিতে হয়, তার কোয়েশ্চেন পেপারটা পড়তে পারবেন 1 মিনিটে? আর যাদের নিয়ে যাবেন তারা ওই মানে কোয়েশ্চেন পেপারের এদিক ওদিক দেখে বলতে পারবে এটা কোন ভাষায় লেখা আছে? ও সব তো সোজা। বামফ্রন্টের সময় তো আমি বলেছিলাম, হ্যাঁ, আপনাদের গায়ের জোর আছে, আপনারা করে ফেলবেন। তারপর যে শাসককুল তৃতীয় সূত্র ভুলে যায়, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যে শাসককুল ভুলে যায়, সেই শাসককুলের কপালে অশেষ দুর্গতি থাকে। এই সিপিআইএমকে দেখে লোকজনের চেনা উচিত, বোঝা উচিত। ঠিক এই রকমই হয়েছিল সিপিআইএমের চেহারা, চোখ দিয়ে শুনতো, কান দিয়ে দেখতো। আর থিয়েটারের প্রসঙ্গে বলি যে বর্তমানে একটা খুব থিয়েটারের কথা উঠছে, কলকাতার থিয়েটার মানে সিন্ডিকেট, থিয়েটারের সিন্ডিকেট।
এখন তো সিন্ডিকেট সব দিকেই, কিন্তু থিয়েটারের সিন্ডিকেট মানে এটা দেখুন, আপনি যদি দেখেন, একজন প্রথমে এমএলএ হলেন, তারপর এমপি হলেন, থিয়েটারের লোক, একটা নাটক করছেন, সে নাটকে যারা অভিনয় করছে রিহার্সালের সময় 25টা শোয়ের টাকা দিয়ে দিতে পারে সে। আচ্ছা, এর রবিনহুড স্টাইল, ওখান থেকে লুট করলাম, এখানে এসে খানটা ভালো কাজ করলাম, রবিনহুড স্টাইল করুন, কে বারণ করেছে? তাতে যারা অভিনয় করে তারা 25টা শোয়ের টাকা অ্যাডভান্স পেয়ে যায়, ভালো তো। এবং কিছু দল আছে যারা প্রত্যেকটা হল রবিবার, শনিবার এবং সমস্ত দিনটা তাদের হ্যাঁ হ্যাঁ, তার থেকেও বড় কথা হচ্ছে এক এমপি, তিনি থিয়েটার করেন, প্রাক্তন এমপি, তিনি সরকারি হলে যা কোনোদিন ঘটেনি, কোনোদিন ঘটানো মানে উৎপল দত্ত কোনোদিন ঘটাতে পারেননি বা ঘটাননি, তিনি তার সেট রেখে দেন, মঞ্চের পাশে মঞ্চের পেছনে সেট রেখে দেন তার। অন্য জায়গায় অভিনয় হচ্ছে, গাড়ি এসে সেইখান থেকে সেট নিয়ে যাচ্ছে, পুরোটাই একটা এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। তাহলে থিয়েটারের লোকেরা যাদের প্রাথমিক কর্তব্যই ছিল যে সামাজিক এই বিষয়গুলো বা রাষ্ট্রের এই অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা, তাহলে এই যে এত থিয়েটার দল, এত গ্রুপ, বামফ্রন্টের সময় কিছু লোক, তখন মেরুদণ্ডটা বামফ্রন্টের সময় কিছু লোক চুপ করেছিল, তারপর যখন দেখা গেল যে না, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে একটু মানে অতিরিক্ত খাওয়ার জন্য বাতকম্য হতে শুরু করেছে, তখন সঙ্গে সঙ্গে তারা চলে গেল তৃণমূলে। আর এখন এমন তাদের চর্বি টর্বি নিয়ে অবস্থা হয়েছে, চেয়ার থেকে উঠতে পারছে না আর, খেয়ে খেয়ে। এই রাজানুগ্রহ পাওয়ার ধান্দা, এ ধান্দা স্কাইলাসের সময় ছিল, আমি জানি না পরবর্তী ক্ষেত্রে কতদিন থাকবে। রাজানুগ্রহ পাওয়ার ধান্দা, তো যারা পাওয়ার কথা ভেবেছেন তারা পাচ্ছেন, যারা পাওয়ার কথা ভাবেননি তারা পাননি, এখনো পাচ্ছেন না। আচ্ছা চন্দনদা, তুমি কি কখনো এই ইনস্টিটিউশনাল থিয়েটার, যেখানে নতুন ছেলেরা আসবে, শিখবে, যেমন আমাদের রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, বা একটু বাইরে গেলে এনএসডি আছে, হ্যাঁ, এখানে তো সবাই যেতে পারে না, তুমি কি কোনোদিনও ভেবেছো যে এরকম একটা ইনস্টিটিউশনাল থিয়েটার জায়গা তৈরি করব, যেখানে যেমন তোমার দল আছে? এই আজকে রাত্রেও স্বপ্নে দেখেছি সেরকম, ওটা স্বপ্নেই থাকবে। স্বপ্নেই থাকবে, আর তা না হলেই, যেমন এখন ট্রাম্প তো একটা অসাধারণ ব্যবস্থা করতেন যে আমাদের যে কোনো কাউন্সিলর এখন আমেরিকান সিটিজেনশিপ পেয়ে যাবে, 43 কোটি টাকা দিতে হবে। আমাদের যে কোনো কাউন্সিলরের কাছে 150-200 কোটি টাকা এমনি এরকম করে ছুঁড়ে ফেলে দেবে এই তৃণমূলের যত কাউন্সিলর আছে। এক কাউন্সিলর তার নেত্রীর মতোই রফলা রিফলা উচ্চারণ করতে পারেন না, যিনি জীবনে এখনও টিপছাপ দিয়ে ইয়ে করেন। আমি রোমে দেখি হঠাৎ করে ছেলে মেয়ে নিয়ে এবং শালিকে নিয়ে সে আমারই পাশে কলসিয়ামে দাঁড়িয়ে আছে। তোমার হাসতে হাসতে বললো, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই এরকম দেখতে। পাশের বাড়ির লোকের কাছে খেত, থাকতো একটা বাড়ির দাওয়ায়, তার আজকে 3খানা 10 লাখ টাকার উপরে গাড়ি, 4তলা বাড়ি, আর কি অসংখ্য পরিমাণ জমি দিয়ে বসে আছে কেউ জানে না, মাত্র 7 বছরে। আমরা তো কোনোদিন বলিনি। পার্থ চ্যাটার্জি 2011-তে বললেন আমার কাছে ক্যাশ আছে হচ্ছে 6500 টাকা, আর 2016-তে যখন ইয়ে দিচ্ছেন, ওই হলফনামা দিতে হয়, আমার কাছে কি আছে, তখন বলছে 80 লাখ টাকা। আমরা তো প্রশ্ন করিনি যে আপনি এই তো 2011-তে আপনি দেখালেন 6500, আর এখন 80 লাখ টাকা 5 বছরে, সেটাও জল মেশানো। আমরা তো প্রশ্ন করিনি, আমরা কোনোদিন কি জানতে চাইনি রবীন্দ্রদেবের নামে বা অমুকের নামে বা তমুকের নামে
যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে, এখানে ওখানে জমি নিয়ে বসে আছেন, হ্যান করেছেন ত্যান করেছেন, শুনেছিলাম, তো প্রশ্ন তো করতে যায়নি। তেমনি থিয়েটারে কি দরকার আছে, অনুগ্রহ পেলেই তো হলো, অনুপ্রাণিত অভিনেতার সংখ্যা যত বাড়বে ততই ভালো। না সেটা কি সত্যিই ভালো মানে থিয়েটারের জন্য? ইতিহাস তো কখনো তাদের অ্যাকসেপ্ট করে না। ইতিহাস 12 বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লোকটাকে ফেলে দিয়েছে। অবশ্য তার জন্য একটা স্টালিনের দরকার পড়ে, এমনি এমনি ফেলে দেওয়া যায় না। সবাই হাত গুটিয়ে বসেছিল, তারপর যখন দেখেছে স্টালিন মারতে 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 ঢুকছেন, গোটা রেড ফোর্স ঢুকছে, তখন নড়ে চড়ে বসেছে, এইবার কিটটা খাওয়া যাক। মালটা পুরোপুরি বানিয়েই দিয়েছে, এবার কিটটা খাওয়া যাক। তার আগে পর্যন্ত অত লোক মরে যাচ্ছে, তবু থার্ড ফ্রন্ট খুলছেন না। চার্লি চ্যাপলিনের মতন একজন লোক বিশ্বজুড়ে বলে বেড়াচ্ছেন থার্ড ফ্রন্ট খুলুন, থার্ড ফ্রন্ট খুলুন বলে, তাকে কমিউনিস্ট বলে প্রায় জেলে পাঠাচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে দেখেছে স্টালিনগ্রাড থেকে রেড ফৌজ বেরিয়ে আসছে, বেরিয়ে সামনের দিকে এগোচ্ছে, অমনি চারপাশে শুরু হয়ে গেল নড়াচড়া করা। অমনি ট্রুম্যান মিটিং করতে চাইছেন এবং চার্চিল তৈরি হয়ে গেল। হিটলার নিজে বলেছিলেন, আমি ব্রিটেনের দিকে এগোবো না, ওরা আমাদের অ্যালাই, ওরা সভ্য মানুষ, এসব অসভ্য সব লোকজন, রাশিয়ান টাশিয়ান বলকান, এরা সব অসভ্য। ঠিক যেমনভাবে ইসরায়েলি লোকজন মনে করে আরবরা হচ্ছে অসভ্য, মানুষ নয়, উনমানব বলে মনে করে। পড়ানো হয়, স্কুলে পড়ানো হয়। ঠিক যেমন আমাদের এগেনস্টে ব্রিটিশ স্কুলে পড়ানো হতো যে সারা পৃথিবীকে নাকি মানে এপ থেকে হিউম্যান বিইংয়ে নিয়ে গেছে এ ব্রিটিশ ব্রিটিশরা, তেমনি ইসরায়েলের স্কুলে পড়ানো হয় এরা উনমানব। কি ঘেন্না, কি চূড়ান্ত ঘেন্না স্কুল লেভেল থেকে দেওয়া হয়। ঠিক যেমন আমাদের এই মাদ্রাসাগুলোতে কিছু কিছু, আর এই কিছু কিছু সরস্বতী স্কুল, সারা ভারতবর্ষ জুড়ে এখন সরস্বতী স্কুল ছড়িয়েছে RSS, ঠিক এইটাই শেখায়। গিয়ে একবার একটা দিন বসে গিয়ে দেখুন, পাগল হয়ে যাবেন এদের কথাবার্তা শুনতে। এই জামাতে কি জানো এইটা, আর এই খ্রিস্টানদের আর একটা আছে ওরাও। তুমি এই জায়গাটা বললে যে হ্যাঁ, এই আমাদের এখন সরস্বতী স্কুল বা জামাতের কথা বললে, রিসেন্টলি আমাদের ভারতবর্ষের থিয়েটারের একদম যাকে বলা হয় এখন যারা মনে করে পীঠস্থান এনএসডির ভিতরে একটা বজরংবলীর মূর্তি বসেছে, পুজো হচ্ছে এবং কিছু কিছু ফরমান পাঠাচ্ছে যে এই ধরনের নাটক করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। এটাও কিন্তু থিয়েটারের মধ্যেও সেই জায়গাটা বোধহয় চলে এসে গেছে। সূর্যস্তব করে থিয়েটার করতে শুরু করতে বলছে, সরস্বতী বন্দনা করে থিয়েটার করতে বলছে। আমাকে বিজেপি বা RSS সরস্বতী বন্দনা শেখাবে? কবে সেটা ভিডিও করে পাঠাতে হবে? কবে ও সরস্বতী সম্পর্কে জানে? একজন বাঙালিকে একটা গুজরাটি এসে বলবে সরস্বতী কি, তাকে কিভাবে বন্দনা করতে হবে? ও জানেই না সরস্বতী কি। যে দেশে সাধারণ মানুষ জানে না, যে দেশে সংস্কৃত থেকে রামায়ণ অবধিতে ট্রান্সলেট করার জন্য তুলসীদাসকে 4 বার মেরে ফেলতে গিয়েছিল হচ্ছে ব্রাহ্মণরা, যে দেশে লোকজন মানে যারা মানে এখন তো এদের কাছে সবচাইতে বড় দেশদ্রোহী কারা? যারা সংস্কৃত পণ্ডিত, কারণ তারা মূল সংস্কৃতে রামায়ণটা পড়েছেন, মহাভারতটা পড়েছেন, এবং তারা অবলীলাক্রমে প্রমাণ করে দিতে পারেন যে ভাই রামায়ণে কোনো উত্তরকাণ্ড বলে কিছু ছিল না, মহাভারতে শান্তি পর্ব বলে কিছু ছিল না, গীতা বলে কিছু ছিল না। এই কুম্ভস্থানের মুখে দাঁড়িয়ে যদি আজকে মহাপণ্ডিত বলে আমি মনে করি নৃসিংহ প্রসাদ ভাদুড়িকে, তাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে যদি বলতো এদিকে শুনুন ভাই, কোনো কুম্ভে স্নান করার কথা কৃষ্ণ কোনোদিন বলেন? কৃষ্ণ বলেছেন আমি কারোর পাপের দায়ে নেব না, কারোর পুণ্যের ভাগও নেব না। পাপ যদি করে থাকো তাহলে ন ধৌতেনো, শব্দটা ন ধৌতেনো, যত জায়গায় গিয়ে স্নান করো না কেন পাপ ধোবে না, এবং তোমাকে এই জন্মেই তোমাকে তার মানে ফল ভোগ করে যেতে হবে। এটা বোঝান গিয়ে
এরাই তো এখন সবচেয়ে দেশদ্রোহী হবে, কারণ এরা মূল সংস্কৃতে পড়েছে। হ্যাঁ, সব থেকে আইরনি হচ্ছে যে কারণ ওই গোলওয়াকার বলে ভদ্রলোক, তিনি লিখে গিয়েছিলেন, দুজন, দেখলেই বুঝতে পারবেন এটা আমাদের থিয়েটারের বিষয়বস্তু, যে উনি লিখে গিয়েছিলেন যদি শাসন করতে চাও লোকজনকে অজ্ঞ মানে লেখাপড়া করতে দিও না এবং দরিদ্র রাখো। লেখা আছে বড় বড় করে। আর আপনি যে এখন যে তাকিয়ে দেখেন যে কে রেপ করেছে, সে বেরোনো মাত্র তার গলায় মালা দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ জানেন তো, সাভারকার পরিষ্কারভাবে লিখে রেখে দিয়েছিল মুসলমান মেয়েদের রেপ করা অন্যায় নয়। তারই ফল লেখা আছে তো, মানে অন্য কোথাও যেতে হবে না তো। মুশকিলটা হচ্ছে ছাপার অক্ষরে লেখা আছে তো। তখন আমাদের তো কেউ বারণ করতে আসেনি, তর্ক করেছে, প্রচুর তর্ক করেছে আমার সঙ্গে, কিন্তু বন্ধ করতে বলেনি বা বন্ধ করতে দেয়ও। এখন কি ডিরেক্টলি তোমাকে বন্ধ করতে বা বন্ধ করে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করছে? হল ডেট পাচ্ছি না, এইটুকু বুঝতে পারছি। কবে শেষ রবীন্দ্র সদনে অভিনয় করেছি আমাদের মনেও নেই। মধুসূদন মঞ্চে বোধহয় গোটা 8 মাস 8 আগে এটা অভিনয় করেছি। না, আমাকে সে আমার বন্ধুস্থানীয় নয়, আমার ভাই স্থানীয়, ভ্রাতের প্রতিম, অনেক ছোট আমার থেকে, এই ইন্দ্রনীল সেন আমাকে একবার বলেছিলেন, তো হলো তো 34 বছর করেছিস তো, এবার একটু গান বাজনা হোক, অনেক নাটক ফাটক হয়েছে, এর অন্য কিছু হোক না। ভালো তো, ভালো চিন্তা। এবার একটু সিনেমায় আসি। হ্যাঁ, মানিকবাবুর মেঘ, চারদিকে এটা নিয়ে কথা হচ্ছে, তোমার নিজেরও অনেক জায়গায় শুনলাম যে তোমার নিজের ভালো লাগার একটা কাজ। তাহলে চন্দন সেনের মতন একজন ভার্সেটাইল অ্যাক্টর, যিনি থিয়েটারে তুমি তোমার মতন করে নিজেকে এক্সপ্লোর করেছো, বিভিন্ন দিকে দেখেছো, সিনেমায় কি তোমার মনে হয় কি তুমি যে যা পোটেনশিয়ালিটি ছিল সেইভাবে এক্সপ্লোরড হয়েছে না হয়নি? আমি তো আগেই বলেছি আমার পোটেনশিয়াল ক্লাস 12 পাশের পোটেনশিয়াল। হ্যাঁ, সেই হিসেবেও যদি ধরি, আমি এখনো ফার্স্ট ইয়ারে উঠিনি। আমার যে অভিনয় ক্ষমতা বা দক্ষতা, তাতে আমি এখনো ফার্স্ট ইয়ারে উঠেছি বলে মনে করি না। আর তাহলে কি সিনেমা, কারণ আমি এখনো জানি না যে একটা সিনেমায়, গোটা সিনেমায় অন্ধ হিসাবে অভিনয় করলে কোথায় পৌঁছতে পারবো। আমি এখনো জানি না একটা গোটা সিনেমায় আমি যাকে বলে মেন্টালি চ্যালেঞ্জড একটা চরিত্রে অভিনয় করলে সেটা আদৌ করে উঠতে পারবো কিনা। আমি এখনো জানি না, এরকম অজস্র চরিত্র আছে যে চরিত্রগুলো সম্পর্কে আমি জানি না যে আমি আদৌ পারবো কিনা। তো এত বছরে তোমার কাছে কি কোনো এরকম কোনো চ্যালেঞ্জিং চরিত্র আসেনি বা কেউ কখনো অফার করেনি? থিয়েটার পড়েছে, সিনেমার ক্ষেত্রে করেনি। মানে সিনেমার ক্ষেত্রে বা আসলেও হয়তো তোমার সাথে কথা বলে অন্য কাউকে নিয়েছে, এরকমও কখনো হয়নি? না না, প্রথমত আসেই না। অবশ্য তার একটা কারণও আছে। তার কারণ হচ্ছে যে আমি থিয়েটারের শো থাকলে, এটা মুম্বাদাই আমার প্রথম, প্রসেনজিৎ চ্যাটার্জি আমার প্রথম বোঝান। আমি অনেক জায়গায় বলেছি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমায় নেয় না কেন। বলে, কেন নেবে তোকে? তুই আমার ডেট অনুযায়ী ডেট দিবি, সিনেমাটা তো হতে হবে আমার ডেট অনুযায়ী বা ঋতুর ডেট অনুযায়ী, তুই তো দিবি না। তুই তোর তো আবার উৎপল জেঠুর মতন বদভ্যাস আছে, 4টের সময় গোপ খুলে ফেলিস, 4টে বাজে বলে গোপ খুলে ফেলি। আমি তো আর থাকবো না। আমার সঙ্গেই তো 3বার করেছিস তুই এটা, তো তোকে কেন নেবে? খরাজ তো করে না, রনি তো করে না, তুই করিস, তুই কেন নেবে? বলে এমনকি শান্তিও করে না। 1বার 2বার ডেকেছিলাম, আগে থেকেই বলে নিয়েছিল অমুক দিন কিন্তু শো আছে, আমি চলে যাবো। তুই তো রিহার্সাল ডেটেও থাকিস না। আমি জানতে পারি কবে তো রিহার্সাল আছে। মানে সঙ্গত কারণ আমি যদি ওই প্রডিউসার ওই ডিরেক্টরের জায়গায় থাকতাম তাহলে আমিও নিতাম না। কেন নেব? আমার সময় অনুযায়ী আমি আর্টিস্ট পেতে হবে। কারণ তারা ইনভেস্ট করছে, তাদের সময় সমস্ত কিছু দিচ্ছে।
অ্যাবসলিউটলি। একটা বাণিজ্যিক বিষয়ও সেখানে রয়েছে তাদের সাথে জড়িত, একদম। সেইখান থেকে তার মানে মূলগতভাবে যারা থিয়েটার করছে, থিয়েটারের অভিনেতা আসছে, আমি দেখেছি ইন্ডাস্ট্রি কিন্তু থিয়েটারের ভালো অভিনেতাদের চায় যে ইনি থিয়েটার থেকে আসছেন বা থিয়েটারের ভালো ইন্ডাস্ট্রি শব্দটা বলতে গিয়ে কি এর মধ্যে সিরিয়াল পড়ে? তাহলে আমি বলবো চায় না। মানে সিরিয়ালটা তো পুরোটাই কারখানার মতো। আমি তো বলি, আমি তো তুমিও তো সিরিয়ালে এত ভালো ভালো চরিত্র করেছে যেগুলো। না, আমার সিরিয়াল তো খাওয়ায় আমায় বাঁচিয়ে রেখেছে সিরিয়াল। তো সেটা কিন্তু সিরিয়ালের যেভাবে ব্যবসা করতে হবে তার সঙ্গে যদি সঙ্গত রেখে না আমি চলতে পারি তাহলে, কারণ সিরিয়ালের ব্যবসাটা সেকেন্ডের ব্যবসা। 10 সেকেন্ড বিজ্ঞাপন পাচ্ছে না 20 সেকেন্ড বিজ্ঞাপন পাচ্ছে, তার উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে রয়েছে। এবং প্রত্যেক দিন একটা ফুটেজ, নির্দিষ্ট ফুটেজ তুলে দিতে হয় টেলিকাস্টের জন্য। হ্যাঁ, আবার সিরিয়ালটাই মার্ক্সবাদ বোঝানোর জন্য সবচাইতে ভালো জিনিস। কোথা থেকে উদ্বৃত্ত মূল্য তৈরি হয়, কোথা থেকে শ্রম চুরি হয়, ওটা বোঝানোর সবচেয়ে ভালো জায়গা সিরিয়ালটাই। আমি খুব সহজে বোঝাতে পারি যে এই তৈরি করার কথা হচ্ছে 19 মিনিটের সফটওয়্যার, আপনাকে দিয়ে শুটিং করিয়ে নিয়েছে 22 মিনিট। এই পরের 19 মিনিটের পরের পয়সাটা কিন্তু আপনাকে দিল না। এইটাই ওর লভ্যাংশ তৈরি করলে, এই এখান থেকে শ্রম চুরি করেছে ও আপনার, এই বাকি মিনিটগুলো থেকে শ্রম চুরি করলো আপনার, এবং এখান থেকেই উদ্বৃত্ত তৈরি হবে, এখান থেকেই লভ্যাংশ তৈরি হবে অতিরিক্ত। কিন্তু যদি সিরিয়ালের প্যাটার্নটা আমি ছেড়েই দিই, যেহেতু ওটা ওইভাবেই তৈরি হয়ে গেছে, কিন্তু সিনেমার ক্ষেত্রে তো একজন ভালো অভিনেতাকে প্রত্যেকটা পরিচালক বা এরা চায় যে হ্যাঁ, সেই হাউসগুলো চায় যে আমাকে এই চরিত্রের জন্য একজন ভালো অভিনেতাকে লাগবে। সেটা যদি থিয়েটার থেকেই সে নেয় এবং তার সাথে সে সেই সময়ের বা এই অ্যাডজাস্টটা করবে না কেন? মানে তাকে তো তার ভালো কোয়ালিটি করবে না কেন কি? আমি তো এখন করি, ইদানিং নেহাত আমার সঙ্গে কখনোই বুম্বাদার দেখা হয় না, নাহলে আমি বলতাম বুম্বাদা আমি এখন করি, আমি এখন শো ডেট যদি না থাকে তাহলে আমি এখন করি, রিহার্সাল ডেট কম্প্রোমাইজ করে করি। মানে তুমি রিহার্সাল ডেটটা কম্প্রোমাইজ করছো, কিন্তু সেই হাউস বা সেই ডিরেক্টর তোমাকে তোমার সেই রিহার্সাল সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা, এই কম্প্রোমাইজটা কখনোই করতে চায় না বা করবেন না কেন? না, আমি এবার একটা কথা বলি, আমি যে থিয়েটার করতে পেরেছি তার জন্য আমার প্রথম, আমি মানে কি বলবো, মানে অকুণ্ঠ প্রশংসা করি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের। আচ্ছা, যারা ডিরেক্টরকে এমনভাবে পুরোটা দিয়ে গিয়ে বলে যে চন্দনদাকে না এই সময় ছেড়ে দিতে হবে। ফলত ডিরেক্টরের একটা পরিষ্কার ভিশন থাকে, আচ্ছা এইভাবে শ্যুটটা করবো, তাহলে চন্দনদাকে এখানে বা চন্দনকে এই সময় ছেড়ে দিতে পারবো। কিন্তু সিরিয়ালে তো আজ হচ্ছে না আমি এটাকে কালকে করে নেবো ক্লোজটা, আজকে এটা দিয়ে না কম্পোজিটটা করে ছেড়ে দিই, কালকে সকালবেলায় এসে 8 ঘন্টার মধ্যে ক্লোজটা করে দেবো, করতে পারে। সিনেমায় তো সেটা সম্ভব না। তো সুতরাং সিনেমাতেও কম্প্রোমাইজ করেছেন বলেই আমি এতদিন পর্যন্ত টিকে থাকতে পেরেছি। যে যতটুকু ওই এখনো পর্যন্ত 120-25টা সিনেমা করেছি, তার মধ্যে সম্ভবত 50টা সিনেমা রিলিজই করেনি। তো হয়েছে সেরকমভাবে। আর আরেকটা কথা, আজকের সিনেমা বা আমরা থিয়েটারেও দেখি যে একটা সোশ্যাল লাইফ তৈরি হচ্ছে, সবাই নিজেকে প্রচার করছে, আত্মপ্রচার, পার্টি, এই সেই। চন্দন সেনকে কখনো আমরা এরকম জায়গাগুলোতে পাই না, কোথাও পাই না। প্রথম কথা, আমি এটাতে বিশ্বাসই করো না। যা বড় হয়েছি যেখানে, মানে যেভাবে বড় হয়েছি সেখানে আমাকে প্রথম কথা বলা হয়েছিল, এটা সৌমিত্র চ্যাটার্জি একটা অসাধারণ ওনার নাটকে, মানে সৌমিত্র চ্যাটার্জি তো একমাত্র মানুষ যাকে পৃথিবীর সব পাবলিশিং হাউস থেকে প্রায় বলা হয়েছিল যে আপনি আপনার বায়োটা লিখুন। উনি লেখেননি, উনি একটা থিয়েটার লিখে গেছেন। এখানে সংস্কৃতির তফাৎ। সত্যজিৎবাবু লেখেননি, কিন্তু বিজয়া রায় লিখেছেন। সত্যজিৎবাবু লেখেননি আত্মকথা। হ্যাঁ, তো সৌমিত্রদার একটা গল্প ছিল যে সৌমিত্রদার বাড়ি তো নদিয়ায় কৃষ্ণনগরে,
তো সৌমিত্রদা একদিন কলেজের ফার্স্ট ইয়ারে সকালবেলা বাবা উঠোনে বাবার সঙ্গে দেখা করতে এসছেন কিছু লোক, বসে আছেন, সৌমিত্রদা একটা শার্ট পরে সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন, বাবা দেখেছেন। ফেরত যখন এসছেন, এসে বলছে শোনো এটা কি পরেছ? বলছে শার্ট। এইটা রং? শার্টটা মানুষ দেখলো না তোমায় দেখলো? এটা কি তোমার পরিচয় হলো, এই যে রঙের শার্টটা পরে রয়েছে? তো এই শিক্ষায় আমরা বড় হয়েছি। ওই যে একটা লাইন ছিল না, লোকে যারে বড় কয়, তো আমরা ওইটা পড়ে এসেছি। পুঁজি এসে প্রতি মুহূর্তে বলল বিক্রি করো বিক্রি করো বিক্রি করো, এবং মানুষ যে ভয়ঙ্কর রকমভাবে প্রতিদিন মনে হতো আমি ছোট, আমার কথা কেউ শুনছে না। সেখানে ফেসবুক এসে ওপেন করে দিয়ে বলল বলো 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 আমি 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 বলো, এই আমার আজকে সবুজ রঙের হলো, এই দেখুন আমার সাদা রঙের হিসি হচ্ছে, এই হলুদ রকমের খেলাম, প্রতি মুহূর্তে বলে যাচ্ছে এটা আমি আমি আমি। কোনো, সবচেয়ে আমার ভয়াবহ লাগে যে মানুষ হিসেবে, সভ্য মানুষ হিসেবে মানুষের একটা অংশ থাকে যে অংশটা সবার জন্য নয়। আর একটাই বোধহয় মোমেন্ট পড়ে রয়েছে, সেই অংশটুকু যেদিনকে শ্যুট করে দেখাতে আরম্ভ করবে, এই আমি প্রজননে ব্যস্ত আছি, বাচ্চা হওয়ার প্রসেস, এই ছেলেটা হবে বা এই মেয়েটা হবে, এই যে দেখুন এই প্রসেসটা আমি দেখাচ্ছি, ওইটাই তার রিল হবে, 5 মিনিটের রিল হয়তো, কিন্তু ওটা 1 বছর ধরে শ্যুট করে গেছে, এই অন্নপ্রাশনের দিন ওটাকে রিলিজ করবে আর কি। এইটি একমাত্র জায়গা বোধহয় এখনো পড়ে আছে। বাকি মানুষের যে, আমার যে একটা নিজস্ব জায়গা আছে, যে জায়গাটা সবার জন্য নয়, বিজ্ঞাপনের জায়গা নয়, আর এই বিজ্ঞাপন সে বিক্রি করছে, পুরোটা করছে, কিন্তু এগুলো করছে কিন্তু আমার যত রিচ হবে তত আমার টাকা আসবে। মানে পুঁজি তাকে খেতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেখান থেকে দাঁড়িয়ে, যেটা এখন পণ্ডিতরা বলছেন যে পুঁজি তোমাকেই পণ্য করেছে, তুমি পণ্য কিনছো না, এখন তুমি নিজেই পণ্য। কারণ তোমার ব্যক্তিগত যাবতীয় সবকিছু বিক্রি করছে আর একটা লোকের কাছে, অ্যালগরিদম দিয়ে সে তোমার কাছে সেইটাই বিক্রি করছে, ফলত তুমি এখন পণ্য, তুমি আর ক্রেতা নও। একদম। এই বোধগুলো যতদিন না, যদি না তৈরি হয়, তাহলে সেরকমই হবে। আর প্রত্যেকের রুচি আছে, নিজস্ব রুচি আছে। আমার 63 বছর বয়স হয়ে গেছে, এখন আমি একটা 23 বছরের ছেলে বা মেয়ের সঙ্গে পারবো না। তার যে এনার্জি, তার যে যে বিষয়ে তার আকাঙ্ক্ষা, সেই বিষয়গুলো তো আমার নেই। আর এই তথাকথিত ফিল্মি পার্টিগুলোতে বা অন্য কিছুতে তাদেরই সংখ্যাধিক্য। সেখানে আমি সিং ভেঙে বাছুরের দলে ঢুকতে যাব কেন? আর বাছুররাই বা আমাকে গ্রহণ করবে কেন? সিম্পল। ওই সময়টা জঙ্গলে গেলে, ওই সময়টা বই পড়লে অনেকটা নিজেকে ঋদ্ধ করা হবে, সেটা খুব নিজেকে ঋদ্ধ নিয়ে ভাবার থেকে শুরু হচ্ছে, মানে আমি আমার মতো থাকতে পারবো। এই কারণে তোমার কাছে একটা আউট অফ দ্য ট্র্যাক প্রশ্ন করি। এটা আমার প্রশ্ন করার উদ্দেশ্যই হচ্ছে যে, আর একটা কথা বলা হয়নি, থিয়েটারের থেকে ছেলে প্রডিউসাররা চাইতে পারেন, কিন্তু থিয়েটারে সেই ছেলেটির সিনেমার ব্যাকরণটা শেখা খুব জরুরি দরকার। সেটা তারা শেখেন না। তারা ওখানে, ঠিক যেমন রেডিওতে গেলে রেডিওর একটা ব্যাকরণ শেখা দরকার, একটা নিজস্ব ব্যাকরণ আছে, কিন্তু
গেলেই বুঝতে পারবে যে কত খারাপ উচ্চারণ করে, গেলেই বুঝতে পারবে। তেমনি সিনেমায় তার একটা নিজস্ব ব্যাকরণ আছে। আমাদের থিয়েটারে বহু ছেলে সেই ব্যাকরণটা মানতে রাজি নয়, চায় না। এটা মানতে রাজি না, তারা সেই ট্রেনিংটার মধ্যে দিয়েই কখনো যায়নি। যায় তো নি, আবার ওই ঔদ্ধত্যটাও আছে যে আমার জানতে হবে না, আমি থিয়েটার করি না। ওই জন্য এখানে আমাদের একটি ছেলে ছিল সাউন্ডের, শম্ভু, ও দেখেই বলেছে থিয়েটার না, হ্যাঁ, সোজা চলে যেত, গিয়ে বলতো দাদা ফাটিয়ে দিয়েছেন, ফ্রেমের বাইরে যা অভিনয়টা করলেন না। অনেক কাল আগে, বহুকাল আগে স্টপার বলে একটা সিরিয়াল হয়েছিল, যাতে সুব্রত ভট্টাচার্য অভিনয় করেছিলেন বহু, তখন আমার এখনো মনে আছে, মানে মোহনবাগান মাঠে সুব্রত ভট্টাচার্য বল কন্ট্রোল করছেন, তার একটা শট নেওয়া হবে, দিশু দাশগুপ্ত তলা থেকে ক্যামেরা বসিয়ে শট নিচ্ছে। মিনিট 5 চলার পর যে ডিরেক্টর ছিল আর কি, সে বলছে কাটো 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 কাটো। সে আবার চুনি গোস্বামীর ভাইপো, ফলত বাবলুদার ভীষণ রকমের স্নেহের পাত্র। ও বলেছে বলেই, কাবুল বলেছে বলেই রাজি হয়েছে। বলে কী হলো, শটটা হয়নি। বলে হয়নি মানে? কারণ উনি মনে করেছেন যে সুব্রত ভট্টাচার্যকে বল কন্ট্রোল শেখাচ্ছ তুমি। তো বলছে না না, তুই এসে দেখো, এই যে ফ্রেমের বাইরে। বলে 2 মিনিট দেখার পর বলো বলটা কোথায়? বলে এই জন্যই তো বলছি যে, তারপর যেটা সুব্রত ভট্টাচার্য করলেন সেটা অভাবনীয়। শরীরের সর্ব অঙ্গ দিয়ে বলটা যাতায়াত করছে, কিছুতেই তার বাইরে বলকে রাখছেন না, কন্ট্রোলটা তার। সুতরাং উনি জেনে গেলেন ব্যাকরণটা কি, জেনে গেলেন। কারণ তৎকালীন সময় তখন সদ্য বাবলুদার বিয়ে হয়েছে, এই সাহেব জন্মায়নি। তার বউ শুটিং করতে এসে খালি বলে যাচ্ছে, ওই ওকে দেখো না, ওর মতো করে করো না। বাচ্চা তো মাথা গরম, হট করে দেখেছি ও আমার মতো পারবে মাঠে, একদম ওর কাজ, আমাকে এর জন্য ডাকেনি। কিন্তু সুব্রতদা 10-12টা এপিসোড বা তারও বেশি কিছু এপিসোডে অভিনয় করেছিলেন, কিন্তু 10-12টা এপিসোডের পর থেকে উনি ব্যাকরণটা বুঝে গিয়েছিলেন, যে এইটা হচ্ছে সিনেমার ব্যাকরণ। তেমনি থিয়েটারের ছেলেরও, সে সিনেমার লোকের যেমন থিয়েটারের ব্যাকরণটা বোঝার খুব দরকার আছে, যেটা আমি না পড়লে উত্তমবাবু যখন বলছেন যে আমার যাবতীয় অভিনয় শ্যামলীর আগে আর যাবতীয় অভিনয় শ্যামলীর পরের মধ্যে আমি আকাশ পাতাল তফাৎ দেখতে পাই। যেটা বুড়ো আগে থেকেই পারতো, মানে তরুণ কুমার, ও বুড়ো আগে থাকতেই পারতো, কারণ ও আগে থেকেই থিয়েটার করতো। আর আমি শ্যামলী করতে এসে তারপরে আমার অভিনয়ের পুরো মাত্রাটাই বদলে গেল। কারণ এই যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দিয়ে অভিনয় করা, অভিব্যক্তি প্রকাশ করা, এটা তো আমাকে কখনো করতে হয়নি। আমাকে তো খণ্ডাংশ দিয়ে অভিনয় করতে হয়েছে। কিন্তু তখনকার দিনে একটু যেহেতু বড় ফ্রেম থাকতো, সব কিছু থাকতো, সবচাইতে বড় কথা রিহার্সাল থাকতো, যেটা আজকের তারিখে নেই। সেটা কি বলে তাকায় লোকজন, সেটা থাকতো। আশপাশে এরা পাহাড় প্রমাণ সমস্ত অভিনেতারা থাকতেন, যারা বলে দিতে পারতেন যে এটা কি এরকমভাবে নয়, ওটা কি ওরমভাবে নয়। সবচাইতে বড় কথা যেটা থাকতো সেটা হচ্ছে সাহিত্য নির্ভর গল্পের ফলে অতিমানবের কোনো চেহারা দেখাবার প্রয়োজন পড়তো না, যেটা এই পরবর্তী ক্ষেত্রে এসে এই আমেরিকানদের পাল্লায় পড়ে অতিমানব দেখাবার, একটা ঘুষি মারলে 4.5 তলা উঠে যাচ্ছে, সেখান থেকে ডিগবাজি খেয়ে আবার কারোর দুটো ঘাড়ের ওপর পা দিয়ে আবার তারই প্যান্ট খুলে দিচ্ছে, এসব নানা রকম ব্যাপার স্যাপার ছিল না। তো অতিমানব হওয়ার কোনো ব্যাপার ছিল না। ওটাও খুব কঠিন কাজ,
খুবই কঠিন কাজ। যারা জানেন না তারা জানেন না যে সিনেমা পাঠ করতে এসে নাচতে জানো না, ফাইট কি করে করতে হয়, অন্যকে এতটুকু আঘাত না করে, যেটা থিয়েটারে আমাদের ডিসিপ্লিনের মধ্যে অন্যতম ডিসিপ্লিন, যে ফাইট করতে শেখো, যে একটু আঘাত হবে না, এটা ক্রিমিনাল অফেন্স। অন্যকে ফাইটিং সিকোয়েন্সে অন্যকে আঘাত করে ফেলা মানে ক্রিমিনাল অফেন্স। যে অফেন্সটি আমাকে দিয়ে করানো হয়েছিল, যার জন্য আজকে ঋতুপর্ণা সেনগুপ্তর অমন চমৎকার গজদারটি নেই। এবং সেটা করেছিলেন থিয়েটারেরই লোক, যিনি আমার সিনেমার ডিরেক্টর রাজাদার। মানে কি করে যেটা সেটা ভেবেছিলেন আমি জানি না, যে এক হাতে মদের গেলাস ধরে কাউকে রেপ করা যায় আমার ধারণা ছিল না, তা আমাকে করতে বলা হয়েছিল। এসে মদের গেলাসটা হচ্ছে আবার গ্লাস, তার মধ্যে চা ঢালা, সেই চা চলকে পড়া মানে হচ্ছে পৃথিবীর অত্যন্ত স্লিপারি একটা জায়গায় চলে যায়। সেখানে মানে বিখ্যাত সব ছবির ক্যামেরাম্যান শক্তি সেন বারবার করে বলছেন, রাজা এটা করো না, রাজা এটা করো না। ঠিক হাত থেকে গ্লাসটা বেরোলো, গ্লাসটা সোজা গিয়ে ইয়ের মুখে ঢুকে গেল। তখন এই পুনীত ইসার বলে একজন লোকের আঘাতে অমিতাভ বচ্চন আমার নামে আনন্দবাজার বড় বড় করে লিখলো, কলকাতার পুনীত ইসার। পরের দিন অবশ্য ওর বর বেরিয়ে আমাকে বললো, তুমি একটু বেরিয়ে এসো, তো সব সাংবাদিকরা আছে, বেরিয়ে এসো। ওর বর আমার ঘাড়ে হাত দিয়ে, আর চুমকিকে আমি একদম ছোটবেলা থেকে চিনি, তো চুমকি বললো আমরা তিনজনে গপ্প করবো, ছবি তুলুক করে, তাও খানিকটা মান বাঁচিয়েছিল। ওই ব্যাকরণ ঢালতে গেলে কেন বারবার করে পেগই দেওয়া হয়, সাহেবরা কেন পেগ দেয়, তার কারণ তলাটার মধ্যে আঙুলটা ফাঁসিয়ে রাখতে পারে, এটা হাত থেকে বেরোবে না। সেই জন্যই সেই ব্যাকরণটাও তো জানতে হবে, সেই বিজ্ঞানটা তো জানতে হবে। এবং আমরা অনেকক্ষণ ধরে এই আড্ডাটা মারলাম চন্দনদার সাথে, আরও অনেকগুলো প্রশ্ন রয়ে গেল, কিন্তু সেগুলো আবার আমরা পরের বার করবো নিশ্চয়ই। থ্যাংক ইউ চন্দনদা। কেমন লাগলো আজকের পর্ব? আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাদের জানান। আর এই রকম নতুন মানুষের নতুন গল্প জানতে অবশ্যই চোখ রাখুন মগজমারির ইউটিউব চ্যানেলে। ও হ্যাঁ, আমাদের হাত শক্ত করে ধরে রেখেছে ভূতের রাজা দিল বর এবং মণিমহেশ হসপিটাল। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডায়। ধন্যবাদ।